নমস্কার। করোনা সংক্রমণ নিয়ে প্রচন্ড রকম উদ্বেগ, উৎকণ্ঠায় ভুগছেন প্রায় সকলেই। এর থেকেও মনের উপর একটা চাপ তৈরি হয়, যেটা বাড়তি চাপ আমরা বলব। আতঙ্ক, অবসাদ বলুন আর অহেতুক রাগ সবই এখন দেখা যাচ্ছে অনেক প্রচন্ড রকমভাবে। কিন্তু যেকোনো আপৎকালীন সময়কে মোকাবিলা করার জন্য চাই ধৈর্য, দায়িত্বশীল আচরণ এবং সর্বোপরি যেটা ভয় কাটিয়ে সাহস। তো কেমন করে এই বিপদসংকুল অবস্থায় মানসিকভাবে প্রতিক্রিয়াশীল হতে হবে এবং পরিবার পরিজনদের প্রতি কতটা নির্ভরতা ও দায়িত্ব পালন করতে হবে, সমাজেও কতটা আস্থাভাজন হতে হবে, এই সংক্রান্ত যাবতীয় জানবো, কথা বলবো ফোন কলসের মাধ্যমে রাজ্যের বিশিষ্ট নিউরোসাইকিয়াট্রিস্ট ডাক্তার উদয়ন মজুমদারের সাথে। অনেক অনেক স্বাগত আমাদের হেডলাইন্স ত্রিপুরা স্যার। নমস্কার। নমস্কার। প্রথমে যেটা জানতে চাইবো আপনার কাছে, যে একটা দীর্ঘ প্রায় ১.৫ বছর ধরেই তো প্যান্ডেমিক সিচুয়েশন চলছে। তো করোনায় আক্রান্ত হলে মানসিক স্বাস্থ্য কিভাবে বিঘ্নিত হয় এবং এর থেকে নিস্তার পেতে কি করতে হবে? হ্যাঁ, এটা তো খুবই সময়োপযোগী একটা আলোচনা যে যে আমাদের যে একটা প্যান্ডেমিক বা একটা মহামারীর রূপ নিয়েছে, এটা গত ২০২০ সালের মার্চ মাস থেকেই শুরু হয়েছে আমাদের দেশে। তখন থেকেই যে একটা পরিস্থিতি, প্রথম ওয়েভ গেল, তাতে সেপ্টেম্বর অক্টোবরের নাগাদ একটু কমলো, তারপর আবার আমরা দেখতে পেয়েছি যে ২০২১-এ এবছর আবার এপ্রিল নাগাদ শুরু হয়েছে আবার সেই দ্বিতীয় ওয়েভ। তো দ্বিতীয় ওয়েভ থেকেও কিন্তু প্রথম ওয়েভ থেকে অনেক অনেক বেশি, অনেক অনেক মানে ৪-৫ গুণ বেশি করে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাসের যে সংক্রমণ, এবং তাতে মৃত্যুর হারও বেড়েছে। আমাদের দেশ যেটা খুবই ডেন্সলি পপুলেটেড বা জনসংখ্যা অনেক অনেক বেশি, সেটাতে এরকম একটা যে পরিস্থিতি হবে সেটা আগেই আমাদের মানে অনেকেরই ধারণা ছিল, সেটা হয়েছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি সাথে সাথে এই করোনা ভাইরাসের যে মহামারী, তার সাথে মহামারী তৈরি হয়েছে একটা অবসাদের, আর যেটা আমরা ডিপ্রেশন বলি বা অ্যাংজাইটি বলি, যে একটা বিষণ্ণতা বা একটা অস্থিরতা, ওইটার প্যান্ডেমিক শুরু হয়েছে যে প্রথম ওয়েভের পর থেকে, বা প্রথম ওয়েভের বলতে পারেন যে মাঝামাঝি সময় থেকে। ওই সময়টা থেকেই শুরু হয়েছে যে একটা বিষণ্ণতা, ডিপ্রেশন আর অ্যাংজাইটি মানুষের মধ্যে ভীষণ রকম ভাবে ছড়িয়ে পড়েছে। যারা আগের পেশেন্ট ছিলেন ডিপ্রেশনের বা অ্যাংজাইটির কোনো না কোনো কারণে বা কোনো না কোনো অবস্থায় থেকে, যারা ট্রিটমেন্টে ছিলেন তাদের পক্ষে তো বটেই, তাদের যে কন্ডিশন তারা আরো খারাপ থেকে খারাপের দিকে চলে গেছেন। আমরা আমাদের নর্মাল যারা পেশেন্ট গুলো স্টেবল ছিলেন, কোন রকম চিকিৎসায় একদম ঠিকঠাক ছিলেন, তারাও অনেকটা কিন্তু অ্যাংজাইটি নিয়ে এসেছেন। সেটা হচ্ছে একদিক। আরেকটা দিক হচ্ছে গিয়ে নতুন করে ডিপ্রেশন আর অ্যাংজাইটি আমরা সমাজের মধ্যে অনেক অনেক স্তরে, এবং সেটা কিন্তু শুধুমাত্র একটা পার্টিকুলার বয়সের মধ্যে সীমিত নয়। আর ছোট থেকে বড়, বাচ্চা থেকে বয়স্ক অব্দি কিন্তু আমরা দেখতে পেয়েছি ডিপ্রেশন আর অ্যাংজাইটি। সেটা কিন্তু খুবই বিপজ্জনক, এবং তাতে আমরা কিন্তু আমাদের রাজ্যেই প্রথম ওয়েভের সময় স্পেশালি ২টো কি ৩টে আমরা আত্মহত্যার কেসও আমরা রিপোর্ট করেছি, এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে আমাদের জিবি হসপিটালেই ২টো এরকম যে আত্মহত্যার কেস ছিল, যারা করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছে, তারপর এতটাই ভয় সৃষ্টি হয়েছে যে তারা আত্মহত্যা করেছে এই কারণে যে করোনা ভাইরাস হয়েছে, আমি তো মরেই যাব, আর বেঁচে দেখে লাভ কি, আমি এর আগেই মরে যাচ্ছি। তো এটা কিন্তু খুবই বিপজ্জনক। আমরা সবাই জানি, আমরা খবরের মাধ্যমে দেখতে পেয়েছি, এবং যারা বৈজ্ঞানিকরা বলেছেন, ডাক্তাররা বলেছেন যে করোনা ভাইরাস আক্রান্ত হওয়া, কোভিড-১৯ আক্রান্ত হওয়া আর মরে যাওয়া কিন্তু এক জিনিস না। ১০০-র মধ্যে কিন্তু ৯০ জনই কিন্তু কোনো রকম অসুবিধা ছাড়াই সুস্থ হয়ে ওঠেন। ২-৩% বা ৪%-এর মতো মানুষের হাসপাতালে ভর্তির দরকার হয়, এবং ১ থেকে ১.৫%-এর মতো মানুষের মৃত্যু হচ্ছে। তো সেটা কিন্তু মানুষের মধ্যে পৌঁছে দেওয়া, এই খবরগুলো মানুষের মধ্যে জানা ভালো করে যে কোভিড-১৯ এর তরফ থেকে বাঁচতে হলে কি কি করতে হবে এবং কিভাবে থাকতে হবে, তাতে আমার কিভাবে সুস্থতার যে একটা পথে এগিয়ে যেতে হবে, সেটা না জেনে কিন্তু ওই অবসাদগ্রস্ততা, ডিপ্রেশন বা অ্যাংজাইটি তৈরি হচ্ছে। তার জন্য বিভিন্ন কারণ আছে, আমরা আস্তে আস্তে এটাকে আলোচনাটাকে বাড়ালে আমরা বলতে পারবো। কিন্তু এই জিনিসটা কিন্তু ভীষণভাবে আক্রস্ত করছে মানুষকে। তার জন্য কিন্তু বিশেষত যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তাদের মধ্যে বিভিন্ন রকম অস্থিরতা। প্রথম থেকে আমরা জানতে পেরেছি যে কোয়ারেন্টাইন থাকার সময়
হুম হুম মানুষের নিজের বাড়ি থেকে দূরে, হুম এমনকি নিজের গ্রাম থেকে দূরে এমন একটা জায়গায় কোয়ারেন্টাইনে ছিল, তাতে কিন্তু তার তখন থেকেই অস্থিরতা সৃষ্টি হয়েছে যে আমার, হুম হুম অনেকে বলতে চাইছেন যে আমার কোনো রকম সিমটম নেই, হুম কিন্তু হুম আমাকে কেন কোয়ারেন্টাইন রাখা হলো। তাতে আচ্ছা ওর অস্থিরতা বেড়ে যাচ্ছে এবং দেখা গেছে 14 দিন 15 দিন মাথায় যাকায় মানে পরে যখন ওরা ফিরে আসছেন বাড়িতে, হুম তখন হুম কিন্তু তাদের মধ্যে আস্তে আস্তে ডিপ্রেশন আর অ্যাংজাইটি তৈরি হয়েছে, মনটা খারাপ হওয়া শুরু হয়েছে, বাড়ি থেকে দূরে ছিলেন ওরা। তাতে কিন্তু অনেকটা যে প্রভাব পড়েছে মানসিক স্বাস্থ্যের উপর মানুষের। হুম তো শুরু থেকেই আমরা কিন্তু বলে আসছি মানসিক স্বাস্থ্যের উপরে একটা জোর দিতে জোর। এবং সেটা যাতে বিঘ্নিত না হয় এই কোভিড-19 প্যান্ডেমিকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে আপনি বললেন যে যারা শুধু আক্রান্ত হয়েছেন শুধু তারাই নন, যারা আক্রান্ত হননি শিশু থেকে বৃদ্ধ, এটা এক একজনের উপর তো এক এক রকম ভাবে প্রভাব এই কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশনে। তো কি কি ভাবে মেন্টালি এফেক্টেড একটু জানবো, আর এর থেকে নিজেকে রক্ষা করতে তাদের কি করা উচিত একটু জানবো। হ্যাঁ, স্ট্রেস ম্যানেজমেন্ট আমরা সবসময় এটাকে যে ফোকাস করে আসছি যে হুম এই কোভিড-19 প্যান্ডেমিকে একটা আলাদা রকম স্ট্রেস ম্যানেজমেন্ট। আমরা সবাই দিনের পর দিন কোনো না কোনো কারণে স্ট্রেসে, মহামারীর আগেও একটা ডিপ্রেশনের যে ছিল, হুম একটা প্রভাব ছিল, স্ট্রেসের প্রভাব ছিল, সেটা ছিল অন্যরকম। হুম মহামারীর পরে যেটা মহামারী চলাকালীন বা ফার্স্ট ওয়েভের পরে যেটা দেখা দিয়েছে সেটা হুম কিন্তু একটু আলাদা। একটা মৃত্যু ভয় সবসময় কাজ করছে। একটা মানে যে যে সিম্পটম তৈরি হয়েছে যে কোনো কাজে মন বসছে না, হুম সেই জিনিসগুলো কিন্তু ধীরে ধীরে যে কোনো কাজে ইন্টারেস্ট নেই, খুবই দুর্বলতা লাগছে, খুবই হুম যে অবসাদগ্রস্ততা, এটা হুম কিন্তু এই যে সিম্পটম গুলি খুব ক্লিয়ার কাট মানুষের মধ্যে দেখা দিচ্ছে। তো এখন কথা হচ্ছে গিয়ে এই যে লকডাউন সিচুয়েশন, আমরা হুম যে প্রথমেই দেখতে পেয়েছি গত বছর মার্চ এপ্রিল মে এর মাঝামাঝি অব্দি লকডাউন পরিস্থিতি ছিল, খুব শক্ত লকডাউন। তারপর হুম আস্তে আস্তে খুলেছে এবং এখনো কিন্তু সেই পরিস্থিতি চালু আছে। এখন লকডাউন বলুন বা এই যে করোনা কারফিউ আমাদের কাছে হুম যেটা চলছে, এটা মানুষকে বাঁচানোর জন্যই খুবই দরকার। এই সময় যে ঘরের মধ্যে থাকা, হুম 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 কন্টিনিউয়াস ঘরের মধ্যে বন্দির মতো থাকা, তারপর না বেরোতে পারা, এই জিনিসগুলি সৃষ্টি করেছে একটা অবসাদগ্রস্ততা। এটা কিন্তু বাচ্চাদের মধ্যে যেমন করেছে, হুম বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে গেছে, হুম 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 কলেজ বন্ধ হয়ে গেছে। যে হুম হুম ছেলেটা 12 শেষ করে, হায়ার সেকেন্ডারি শেষ করে কলেজে যাবে, একটা কলেজের একটা পরিস্থিতি, একটা আনন্দ, একটা যে ফ্রেশার্স প্রোগ্রামের একটা হুম আনন্দ, বন্ধু-বান্ধবের সাথে আড্ডা মারা, পড়াশোনার ফাঁকে এদের যে বিকেলবেলা দেখা করা, ওটা সমস্ত রকম ভাবে বন্ধ হয়ে গেছে। হুম হুম তো হুম এটাতে সৃষ্টি হয়েছে কলেজ স্টুডেন্টের মধ্যে বিভিন্ন রকম একটা হুম 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 যে অবসাদগ্রস্ততা। তারা বিশেষত দেখা করতে পারছে না, কোথাও হুম হুম বুঝতে পারছেন না। বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে স্কুল বন্ধ হয়ে গেছে। হুম স্কুল বন্ধ হতে কি হয়েছে, একটা স্কুলের যে একটা রেগুলার রুটিন, একটা রেগুলার লাইফস্টাইল, সকাল হুম থেকে হুম হুম সকালে উঠবো, আমি ব্রেকফাস্ট করব, তারপর বাস আসবে, আমি স্কুলে যাব, বা আমাদের কাছাকাছি স্কুল আছে, আমি ওখানে স্কুলে যাব, স্কুলের টাইমটাকে আমি পড়াশোনা করব, তারপর রিসেস হবে, ওখানে আমি খেলাধুলা করবো, আবার হুম। পড়াশোনা একটা হবে, আবার আলাদা বাড়িতে ফিরে আসবো। অ্যাটমসফিয়ার পেতো ওরা। হ্যাঁ, একটা রুটিন ছিল। হুম এই রুটিনটা পুরোপুরিভাবে বিঘ্নিত হয়ে গেছে। হুম হুম তো তাতে কিন্তু বাচ্চারা দেখা গেছে এখন সমস্যা আরেকটা জায়গায় হয়েছে যে কোনো উপায় ছিল না, তার জন্য অনলাইন ক্লাস যে তৈরি করতে বাধ্য হয়েছিল, বা হুম সব জায়গাতেই অনলাইন ক্লাসের একটা পরিস্থিতি চলছিল। তাতে মোবাইল যখন হাতে এসে গেছে, পরে দেখা গেছে যে স্মার্টফোন অ্যাডিকশনের একটা সমস্যা হয়ে গেছে। আচ্ছা বাচ্চারা মোবাইল ছাড়া খাচ্ছে না, মোবাইল ছাড়া ঘুমোচ্ছে না, সারাক্ষণ মোবাইল নিয়ে থাকছে, চোখে ব্যথা করছে, হেডেকের প্রবলেম নিয়ে আসছে বাচ্চারা। হুম কিন্তু একটাই কারণ, কন্টিনিউয়াস বেসিসে স্মার্টফোন ইউজ করা। এটাকে ভালোর জন্য করা হয়েছিল, কিন্তু দেখা গেছে যে অনেক বাচ্চাই কিন্তু ওই স্মার্টফোনে এডিক্টেড হয়ে গেছে। কোনো বাচ্চার কোনো সমস্যা ছিল না, লকডাউনের আগ অব্দি ওর কোনো প্রবলেম ছিল না। পরে হুম বাচ্চারা যখন আমাদের কাছে হাসপাতালে ক্লিনিকে নিয়ে আসছেন, তখন আমরা দেখতে পাচ্ছি মায়েরা কমপ্লেন করছেন যে হুম কন্টিনিউয়াস এই লকডাউনের পর থেকে খালি স্মার্টফোন নিয়ে থাকে, কোনো পড়াশোনা করে না। তো সেটা আরেকটা রকম খুব একটা বাজে দিক বলতে পারেন এই হুম হুম যে হুম এই পরিস্থিতিটার জন্য। তাতেও কিন্তু অনেক রকম ভাবে বিঘ্নিত হচ্ছে মানসিক স্বাস্থ্য। ঘুম হচ্ছে না অনেকের। হুম হুম তো হুম এই টেনশনে কারোর ছেলে মেয়ে বাইরে আছে, আহ, এদের করোনা হয়ে গেছে, করোনা হলে তো যেতেও পারবে না মা বাবা দেখতে। তো তাতে মা বাবার একটা পরেশানি হয়ে যাচ্ছে, খুব বেশি অসুবিধা হয়ে যাচ্ছে। তো এই সব মিলিয়ে কিন্তু অনেক রকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এটা অবসাদগ্রস্ততার বা ডিপ্রেশনের। হুম তো তার থেকে বেরিয়ে আসতে আমরা সবসময় বলছি যে যে একটা নির্দিষ্ট রুটিন মেনটেন করতে। সমস্ত জায়গায় মনোবিদরা কিন্তু বলছেন, মনোরোগ বিশেষজ্ঞ যারা আছেন বলছেন হুম যে কন্টিনিউয়াস
বেসিসে একটা রুটিন মেনটেন করবেন। আমি এখন অফিসে যাচ্ছি না, ওয়ার্ক ফ্রম হোম করছি, তার মানে কিন্তু এই না আমি 10টার সময় ঘুম থেকে উঠবো। হুম, হুম, আমি আগে 7টার সময় উঠতাম, আমি এখনো 7টাতেই উঠবো। হুম, রেগুলার এক্সারসাইজ আগে করতাম, এখন আমি এক্সারসাইজ করবো। হুম, তারপরে যখন আমার যে ওয়ার্ক ফ্রম হোম আমি তখন ততক্ষণই করব যতক্ষণ আমি আমার অফিসে কাজ করতাম। হুম, যখন ব্রেকের টাইম ছিল আমার অফিসে, আমি এখন আমার বাড়িতেও ব্রেক টাইম নেব। হুম, তো এই জিনিসগুলো কিন্তু যে রুটিনটা যাতে কিছুতেই হ্যাম্পার না হয় সেটা মেনটেন করা। হুম, বাচ্চাদের জন্য কন্টিনিউয়াস যে পড়াশোনাটা এমন মা বাবার এরকম করা উচিত না যে কন্টিনিউয়াস বাচ্চাটা যখন বাড়িতে আছে সারাক্ষণ পড়াশোনা করবে, না। ও যতক্ষণ স্কুলে পড়াশোনা করতো এই রুটিন বেঁধে বেঁধে পড়াশোনা করা। ওর যে খেলার টাইমটা ছিল ওই খেলার টাইমটা বাড়ির মধ্যে মা বাবার সাথে মিলে একসাথে একটা প্রোডাক্টিভ কিছু করা, ইনডোর গেমস খেলা, তার মাধ্যমে একটা জিনিস করা, মানে একটা টাইমটাকে ইউটিলাইজ করা। হুম, আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা আমি সবসময় সব জায়গায় বলে এসেছি এই করোনা ভাইরাসের প্যান্ডেমিকের সময়, অহেতুক নিউজ না দেখা করোনা ভাইরাসের সম্পর্কে। হুম, যতটা বেশি নিউজ দেখা, বিশেষত ঘুমোতে যাওয়ার আগে এই হুম, করোনা ভাইরাসের যে নিউজ দেখা, মানুষের মৃত্যু হচ্ছে, কোনো জায়গায় অক্সিজেন পাচ্ছে না, কোনো জায়গাতে অক্সিজেন অভাবে কোনো জায়গায় হাসপাতালে মৃত্যু হয়ে যাচ্ছে, কোনো জায়গাতে যে একসাথে অনেক মৃত্যু হচ্ছে একটা হসপিটালে। এই সমস্ত নিউজগুলি কিন্তু মনের উপর ভীষণ রকম প্রভাব পড়ে। তাই খুব নির্দিষ্ট রকম সময় ছাড়া হুম, হুম, কন্টিনিউয়াস বেশি সারাদিন এইসব নিউজ কিন্তু যে বিশেষত এই যে প্যান্ডেমিকের নিউজ দেখাটা কিন্তু খুবই মানসিক ভাবে একটা বিষণ্ণতা সৃষ্টি করতে পারে। এটাও মাথায় রাখতে হবে। আর বাচ্চাদের ক্ষেত্রে স্পেশালি যে হুম, কেন আমরা এরকম আছি, আমাদের মধ্যে যে ভয়টা আছে হুম, হুম, এই ভয়টা যাতে ট্রান্সফার না হয় বাচ্চাদের মধ্যে, তাই হুম, কন্টিনিউয়াস বাচ্চাদের সামনেও কিন্তু ওইসব নিউজ দেখা, যে বিশেষত মৃত্যুর নিউজ, হুম, যে হুম, এভাবেই হচ্ছে এইসব সংবাদ সবসময় সারাক্ষণ ধরে দেখা, হুম, দেখতেই হবে, আমাদের বা জানতেই আলোচনা না হবে। করা। হ্যাঁ, কন্টিনিউয়াস আলোচনা না করা। হুম, 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 একটু তো দেখতেই হবে আমাদের দেশ দেশ এবং রাজ্য সম্বন্ধে কি কি চলছে, একটা নির্দিষ্ট সময় কিছুক্ষণের জন্য আমরা দেখলাম, তারপর হুম, বন্ধ করে দিলাম, ওই নিউজটা দেখলাম না, অন্য কিছু নিউজ হুম, হুম, দেখলাম। হুম। তো সেটা করা খুব দরকার মানসিকভাবে ঠিক থাকার জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা ব্যাপারে জানতে চাইবো, মানে সুস্থ হয়ে যাওয়া রোগী বা অন্যান্যদের মধ্যে তো ডিপ্রেশন বা একটা অ্যাংজাইটি, সেটা কি হারে বেড়েছে বা কমপ্লিকেটেড হয়েছে? কেননা আমরা তো শুনেছি প্রতি ৩ জন সুস্থ রোগীর মধ্যে একজনই মানসিক অবসাদগ্রস্ত, যেটা আপনিও বললেন। তো সেটা কি হারে বেড়েছে এখন? এখন তো আমরা যেটা আপনি একদম কারেক্টলি বললেন, আমরা দেখতে পাচ্ছি নিয়ারলি 20 থেকে 30% অফ দি পেশেন্টের মধ্যে একটা সাময়িক রকম অ্যাংজাইটি বা ডিপ্রেশন বা অবসাদগ্রস্ততা কাজ করছে। সেটা যদিও সাময়িক, আমরা সাময়িক এজন্য বলছি হুম, যে প্রথম যখন সুস্থ হয়ে আসা, হুম, বাড়িতে না থেকে আমি যে হসপিটালে ছিলাম, হুম, 14 দিন, 15 দিন, 20 দিন হাসপাতালে ছিলাম। হাসপাতাল থেকে আমি বেরিয়ে এলাম বা কোনো কোভিড কেয়ার সেন্টারে ছিলাম। বাড়ি থেকে দূরে অজানা অচেনা মানুষের পাশে, বাড়ির খাবার নেই, হাসপাতালে খাবার খেতে হচ্ছে। ওই সময়টা যখন আমি বাড়িতে ফিরছি তখন কিন্তু আমার মধ্যে এই অ্যাংজাইটিটা সৃষ্টি হচ্ছে। সেটা হুম, অনেক বেশি। 20 থেকে 30% এর পেশেন্টের মধ্যেই আমরা পাচ্ছি কিছু না কিছু। হুম, হুম, তো তাতে যেই ডিপ্রেশনের হারটা এতটাই বেড়েছে যে দেখা গেছে তারপরে কিন্তু অনেকের এতটাই প্রবলেম হয়েছে, ঘুমের সমস্যা হচ্ছে, অস্থিরতা হচ্ছে, তার জন্য চিকিৎসা নিতে পর্যন্ত বাধ্য হয়েছিল। হুম, আমাদের যদিও একটা যে কাউন্সেলিং সেন্টার বা একটা কমিউনিকেশন যে করার চেষ্টা করছি পেশেন্টদের সাথে, এটা হুম, আমি আসছি পরে আলোচনায়। হুম, কিন্তু হুম, এই তাদের সাইকোলজিক্যাল কাউন্সেলিং এর মাধ্যমেও হুম, হুম, অনেক পেশেন্টকে আমরা সুস্থ করার চেষ্টা করছি। কেউ কেউ আমরা হাসপাতালে আসছেন হুম, হুম, যে কাউন্সেলিং নেওয়ার জন্য, কাউকে হুম, আমরা ওভার টেলিফোন করছি যাকে আমরা পৌঁছাতে পারছি না। তো সেটা আমরা করে চলেছি এবং সাইকোলজিক্যাল কাউন্সেলিং কিছু কিছু পেশেন্টের মধ্যে রীতিমতো চিকিৎসার দরকার পড়ছে একদম ওষুধের মাধ্যমে আচ্ছা, ডিপ্রেশনের জন্য, তাতেও কিন্তু সুস্থ হচ্ছে। তো আচ্ছা, দুটোই আমরা করছি যাতে সুস্থতার হার আরো বেড়ে যায় তাদের পেশেন্টের মধ্যে। আচ্ছা। তো, স্যার, এই মুহূর্তে তো আমাদের গভর্নমেন্ট ডিরেক্টিভই বলুন বা ডক্টরস এডভাইস, মানে স্যানিটাইজারের ব্যাপারটা তো খুব তীব্র। তো সেখানে ওসিডি বা ওই যে সূচিবাই এই রোগীরা কি অবস্থায় রয়েছে? হ্যাঁ, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ এরিয়া হুম, যেটা হুম, বললেন। আমরা তো এতক্ষণ ডিপ্রেশন, অ্যাংজাইটি নিয়ে বলেছি। হুম, 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 ওসিডির পেশেন্ট যেটা হুম, হুম, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলি কিংবা হুম, সূচিবাই রোগ, যে যারা ধরুন কন্টিনিউয়াসলি হাত ধুচ্ছেন, অনেক মানে যেটা দরকার থেকে বেশি পরিষ্কার থাকছেন, হুম, হুম, সারাক্ষণ কাজ করতে করতে এতটাই বিরক্ত হয়ে পড়ছে যে আর কোনো কাজ, বাড়ির কাজ ছাড়া অন্য কিছু করতে পারছেন না, জল দিয়ে ধোয়া, হুম, স্নান করতে গেলে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লেগে যাচ্ছে। তো ওসব পেশেন্টরা কিন্তু আগেও ছিলেন হুম, না এরকম না, আগে অনেক ছিলেন। অনেকেই চিকিৎসার জন্য আসতেন, অনেকে বা আসতেন না। তো
চিকিৎসার জন্য যারা আসতেন, যারা চিকিৎসার মাধ্যমে অনেকটা সুস্থ ছিলেন, হুম, তারা কিন্তু এই সমস্যার এই প্যান্ডেমিক সিচুয়েশনে তাদের সমস্যা অনেক বেশি বৃদ্ধি পেয়ে গেছে। তারা অলরেডি কিন্তু এই জার্ম বা একটা কিছু নোংরার যে একটা ভীতি, হুম, তারা হুম, আগেও কিন্তু এই ভীতিতে আকৃষ্ট ছিলেন যে এই ভীতিতে আমি কি করব, আর তার জন্য বারবার হাত ধুতে হবে, বারবার টেবিল মুছতে হবে, এই হুম, হুম, জিনিসগুলো তারা আগেও ছিলেন। কিন্তু চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার পরে যেই এই মহামারী এসছে, হুম, তাদের রোগটা কিন্তু চিকিৎসার চলা অবস্থাতে বেড়ে গেছে। কিংবা যারা চিকিৎসা নেননি, তাদের মধ্যেও কিন্তু অনেকটা বেশি যে সিভিয়ারিটি বেড়ে গেছে, এবং তারা তাদের আত্মীয় পরিজনরা বা বাড়ির লোকেরা কিন্তু বাধ্য হচ্ছেন আমাদের কাছে চিকিৎসার জন্য আনতে, যে এতটাই অতিরিক্ত হয়ে গেছে হুম, যে অ্যাংজাইটির জন্য এই যে তাদের ঘুমও হচ্ছে না, বারবার স্যানিটাইজার দিয়ে হাত ধুচ্ছেন, স্যানিটাইজার দিয়ে এমনকি হাত ধুতে ধুতে হাতে অনেকটা মানে চামড়ার মধ্যে রোগের মতো হয়ে গেছে হুম, স্যানিটাইজার দিয়ে। কারণ আমরা তো স্যানিটাইজারও তো একটা অনেকটা অ্যালকোহল টাইপের একটা বেসের একটা ওষুধ। তো হুম, এইটা দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ অব্দি হাত ক্লিন করা যেতে পারে, তার থেকে বেশি হলে চামড়ার উপর এফেক্ট করবে। এটা হুম। খুবই স্বাভাবিক। তো তার মধ্যে তারাও কিন্তু এটাতে আক্রান্ত হচ্ছে। তো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা আমাদের কাছে যে পেশেন্টরা আসছেন তাদেরকে চেষ্টা করছি আমরা ওষুধ এবং কাউন্সেলিং এর মাধ্যমে চিকিৎসা করে দেওয়ার। এই রোগটা কিন্তু স্পেশালি সমাজে অনেকটা বেশি বেড়ে গেছেন। হুম, চিকিৎসারত পেশেন্টদেরও বেড়ে গেছেন, যারা হুম। চিকিৎসা ছিলেন না তাদেরও বেড়ে গেছে। এই যে প্যান্ডামিক সিচুয়েশন, যারা ড্রাগস এডিক্টেড পেশেন্ট আছে, কি ধরনের প্রবলেম হচ্ছে তাদের এবং এই অবস্থা কাটিয়ে উঠতে কি করছে তারা, একটু জানবো। হ্যাঁ, ড্রাগ অ্যাডিকশন দেখুন, আমি স্পেশালি পুরো দেশের কথা আমি বলতে যাব না, আমার রাজ্যের কথা আমি বলব। হুম, হুম, এটা খুবই মানে এতটা সাংঘাতিক অবস্থা হয়ে গেছে আমাদের স্টেটে। সরকার খুবই চেষ্টা করছে বারবার এটাকে যেভাবে হোক ট্যাকেল করার। আমরা চেষ্টা করছি যাতে ডিমান্ড রিডাকশন মানে একটা কমানো যায়, যে পেশেন্টকে কিভাবে চিকিৎসা করবে। হুম, স্পেশালি যে ব্রাউন সুগার হেরোইনের যে নেশাটা বারবার আমরা সংবাদ মাধ্যমে আপনাদের মাধ্যমে দেখতে পাচ্ছি, পুলিশরা সিজার করছে, ধরা পড়ছে অনেক কোটি কোটি টাকার যে নেশা সামগ্রী। হুম, সেই নেশাতে যারা আকৃষ্ট হয়ে আছেন বা আসক্ত হয়ে আছেন, তাদের কিন্তু যে সমস্যা আরো বেড়ে গেছে। এখন তো প্রশাসন অনেক বেশি শক্ত, অনেক বেশি যে হয়ে গেছে। যারা আ যে ড্রাগস গুলো যে ইনফেক্টেড হয় পুরো স্টেটে, তারাও কিন্তু অনেকটা প্রশাসনিকভাবে এতটাই মানে স্ট্রিক্ট হয়ে গেছে, যাওয়ার পরে হুম, এই হুম, ড্রাগস গুলো আসতে পারছে না। হুম, তো তার ফলে কিন্তু যে পেশেন্টদের কিন্তু অনেকটা সমস্যা বেড়ে গেছে। হুম, তার ফলে তারা অনেকটা আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ডি-অ্যাডিকশন সেন্টার আছে, হুম, হুম, যতটা হারে যে এই ড্রাগসের পেশেন্ট গুলো আসতো তার থেকে কিন্তু ৩ গুণ থেকে ৪ গুণ হারে পেশেন্ট বেড়ে গেছে। তারা আচ্ছা, চিকিৎসা নেওয়ার জন্য এগিয়ে আসছেন, এবং তাদেরকে আমরা উৎসাহিত করছি যে এই একটা সুযোগ তোমাদের, হুম, যে তোমরা কিন্তু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও হুম, এই সুযোগটাকে কাজে লাগিয়ে। তো তাদেরকে আমরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি, এবং আমাদের হাসপাতালে যে হুম, মডার্ন সাইকিয়াট্রিক হসপিটাল হুম, নরসিংগড় হুম, আছে, হুম, ওটাতে ত্রিপুরার যে একমাত্র সরকারি ডি-অ্যাডিকশন সেন্টার আছে। হুম, হুম, তো ওই সেন্টারে আরেকটা প্রজেক্ট আছে যেটাকে বলা হয় ড্রাগ ট্রিটমেন্ট ক্লিনিক। এটা এইমস নিউ দিল্লির একটা প্রজেক্ট। ওটাতে পেশেন্ট এরকম রোজ ট্রিটমেন্ট নিতে আসে, রোজ হুম, ট্রিটমেন্ট নিয়ে চলে যায়। তাদের জন্য আমরা কিন্তু অনেকটা একটা যেমন আই কার্ড বানিয়ে দেওয়া, যাতে হুম, হুম, লকডাউন সিচুয়েশনে তারা একটু মানে পুলিশ একটু সহায়ক হন, তাদেরকে যেতে দেন। তারা ওষুধ খেতে আসেন প্রায় রোজই। আমরা অল্টারনেট ডে করে দিচ্ছি চিকিৎসা, যে হুম, একদিনের ওষুধ হাতে দিয়ে দিচ্ছি, আরেকদিন খাইয়ে দিচ্ছি। হুম, তো এরকম আমরা অনেকটা চেষ্টা করছি যাতে তাদের অসুবিধা না হয়, আবার নেশাতে না হুম। যায়। এটা আর মানে গভর্নমেন্ট, মানে সরকারি তরফে চিকিৎসার ব্যবস্থা। একদম, একদম সরকারি তরফে মানে ফ্রি অফ কস্ট যতটা সম্ভব আমরা চিকিৎসা দিচ্ছি। আর কিছু, কিছু ওরা আ যে এফোর্ড করে কিনে নিচ্ছে বাইরে থেকে। তো যেভাবে দুটো মিলিয়ে আমরা যতটা সম্ভব যাতে করা যায় সরকারিভাবে, আমরা অনেকটা চেষ্টা করছি তাদের জন্য চিকিৎসা করার। তো আর আর প্রশাসনকে অনেক ধন্যবাদ যে এতটাই শক্ত হয়ে যাচ্ছে প্রশাসন দিন, দিন যে ড্রাগের যে আ ইনফিল্ট্রেশনটা অনেকটা আমরা দেখতে পাচ্ছি কমে যাচ্ছে। হুম, হুম, আ হুম, রাজ্য সরকার অনেক বেশি সচেষ্ট এই ব্যাপারে। এই জিনিসটা আমাদের জন্য খুবই লাভদায়ক সিচুয়েশন। হুম, এবং হুম, আমি খুবই আশাবাদী যে রিসেন্টলি এটাকে আরো বেশি আ চেষ্টা করে আমাদের তরফে হুম, হুম। ঠিক করা যেতে পারে। আচ্ছা, আরেকটা ব্যাপারে জানবো, মানে কোভিড পেশেন্টদের মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্যের ব্যাপারটায় লক্ষ্য রেখে সরকার কোনো ধরনের পদক্ষেপ কি নিয়েছে যাতে মানসিক স্বাস্থ্য ঠিকঠাক থাকে? হ্যাঁ, নিশ্চয়ই। এটা এটা আমাদের একটা প্রজেক্ট এবং চলছে এখন যে মানে নিয়ে থাকলে স্ট্যাটাসটা একটু জানতে চাইবো। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই। হুম, আমাদের ১ম থেকেই আমরা দেখতে পেয়েছি, কারণ ১ম এই যে বিভিন্ন যে নোডাল ইনস্টিটিউট হুম, ভারতবর্ষের, যেমন নিমহান্স ব্যাঙ্গালোর, হুম, হুম, যেটা হুম, আমাদের আমরা জানি সবাই যে একটা ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স, পুরো দেশকে ওরা গাইড করে থাকে, বা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নিউ দিল্লি।
তো তাদের তরফ থেকে প্রথমেই কিন্তু লকডাউন সিচুয়েশনে আমাদেরকে পুরো সব রাজ্যে বলে দেওয়া হয়েছিল যে এই ডিপ্রেশন বা অ্যাংজাইটির আরেকটা মহামারী তৈরি হবে এই মহামারীর সাথে। তো সুতরাং ওই পেশেন্টের যাতে কাউন্সিলিং এর ব্যবস্থা করা হয়। তো সোজাসুজি গিয়ে কাছাকাছি তো আর কাউন্সিলিং করা সম্ভব না, যেহেতু কোভিড আক্রান্ত। তো আমরা ন্যাশনাল হেলথ মিশন বা জাতীয় স্বাস্থ্য মিশন যে আমাদের যে স্টেট রাজ্যে আছে তার সহযোগে আমরা 12 জন থেকে 13 জন সাইকোলজিস্ট আছে আমাদের সাথে, যারা মধ্যে 5 জন আছে আমাদের যে স্টাফ এবং বাকিরা ভলান্টারিলি আমাদের সাহায্য করছেন সাইকোলজিস্ট। তারা আমরা রেগুলার আইডিএসপি যে ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভিলেন্স প্রজেক্টের যে প্রতিদিন যে আমাদের কোভিড আক্রান্ত লিস্ট আছে, লিস্টটা ওরা আমাদের সাথে শেয়ার করছেন এবং ওই পেশেন্টদের ফোন নাম্বারে আমরা কিন্তু ফোন করে আমাদের সাইকোলজিস্টরা ফোন করে কোনো রকম মানসিক যে চাপ আছে কিনা, অ্যাংজাইটি আছে কিনা, ডিপ্রেশন আছে কিনা, কোনো রকম যে টেনশনে তারা ভুগছেন কিনা, আমরা কিন্তু চেষ্টা করছি এই পেশেন্টদের থেকে জানার। অনেকে বলেন যে কোনো রকম কোনো অসুবিধা নেই, অনেকে যারা বলেন যে হ্যাঁ সত্যি অসুবিধা হচ্ছে, ঘুম আসছে না, টেনশন হচ্ছে, আমার কি হবে, বা আমার সাথে আমার বাবা আছে, আমার বাবার কি হতে পারে, মার কি হতে পারে, তাদেরকে আমরা রিল্যাক্সেশন থেরাপি করছি বা বিহেভিয়ারাল থেরাপি করছি, একটা কাউন্সিলিং একটা দেওয়ার চেষ্টা করছি যে কোনো রকম কোনো অসুবিধা হবে না, একটা মানসিকভাবে শান্ত করার চেষ্টা করছি। টেলিফোনে আমাদের সাইকোলজিস্টরা দিনরাত কিন্তু এক করে দিচ্ছে যে পেশেন্টদের ফোন করে যে কিভাবে তারা ভালো করে যে এই অবসাদগ্রস্ততা থেকে বেরিয়ে আসতে পারবেন বা অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসতে পারবেন। প্রথম ওয়েবে আমরা কমপক্ষে 15 থেকে 17,000 পেশেন্টকে আমরা কিন্তু এই কাউন্সিলিং এর আওতায় নিয়ে এসেছি এবং যাদের যাদের দরকার ওরা বারবার নিজের প্রয়োজনটা আমাদের জানাতে পেরেছেন, তাদেরকে আমরা ফলো আপও করেছি 2 থেকে 3 বার। এবং দ্বিতীয় ওয়েবেও আমরা এখন অব্দি 7 থেকে 8,000-এর মতো পেশেন্টকে আমরা এই আওতায় নিয়ে এসেছি, তাদেরকে ফলো আপও চলছে এবং দিন দিন যতটাই আমরা লিস্ট পাচ্ছি পেশেন্টদের, প্রত্যেক পেশেন্টকে তৃতীয় দিন কি চতুর্থ দিনে কিন্তু আমরা এই পেশেন্টদের কল করছি এবং তাদের এই মানসিক স্বাস্থ্যের কোন রকম কোনো মানে অবনতি আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, যে ঘুম সমস্যা হলে কিভাবে কি করতে হবে তা বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের সাইকোলজিস্টরা সবসময় কল করে যাচ্ছে। এবার একটু স্টুডেন্টদের সম্পর্কে আবার একটু জানতে চাইবো। আপনি বলেছেন আগে, তারপরেও একটু স্টুডেন্টদের, তারা তো প্রায় দীর্ঘ 1.5 বছর ঘরবন্দি, এতে কি প্রবলেমস হতে পারে? যে আমরা আরো দেখেছি খুব শিগগিরই যে খবরে প্রকাশ যে দ্বাদশ এবং দশম মানের যে বোর্ড পরীক্ষাগুলি সেটাও বাতিল হয়ে যাচ্ছে অনেকটাই, যদিও এখনো ত্রিপুরাতে হয়নি। তাতে ক্যান্ডিডেটদের উপরেও মনে কতটা চাপ পড়তে পারে? এর থেকে রিল্যাক্স হতে কিছু টিপস যদি দেন। নিশ্চয়ই, এটা তো খুবই দুর্ভাগ্যজনক একটা ছেলে বা মেয়ের পক্ষে যার প্রিপারেশন ছিল এতটাই, একটা কিছু ভালো ফল করার আশা ছিল পরীক্ষার মধ্যে এবং লাস্ট অব্দি দেখা গেছে যে শেষ অব্দি পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেল, বাতিল হয়ে গেল। আর ডিলে হওয়া একটা জিনিস, বাতিল হওয়া একটা অন্য জিনিস। তো বাতিলই যখন হয়ে গেল তখন কোনো না কোনো ভাবে গ্রেডিং সিস্টেমে বা যারা আছেন মানে শিক্ষাবিদরা যারা আছেন যেভাবে প্ল্যান করবেন ওইভাবে রেজাল্টটা হয়ে যাবে, তাদেরকে পাস করিয়ে দেওয়া হবে বা এই টাইপের কিছু একটা করবেন। কিন্তু তাতে স্টুডেন্টের তো কোনো রকম কিছুই যে নিজের চেষ্টাটাই দেখানো হলো না। তো সেটার জন্য কিন্তু অবসাদগ্রস্ততা আসার একটা স্টুডেন্টের মধ্যে খুব স্বাভাবিক। এবং এই যে স্টুডেন্টরা প্রথম থেকে যে আমরা আলোচনা করছি যে ঘরবন্দি হয়ে আছে, কোন রকম বাইরে খেলাধুলা করার সুযোগ পাচ্ছে না, পড়াশোনা করার যে বাড়িতে বারবার পড়াশোনা করার যে কন্টিনিউয়াস একই জায়গায় পড়াশোনা করা, এখন একটা চেঞ্জ হওয়া, যে প্রাইভেট টিউশনে আমি আগে যেতাম, আমি স্কুলে যেতাম, পড়াশোনা করতাম, ওই যে চেঞ্জেস গুলো, একটা চেঞ্জ সবসময় লাগে মানুষের যে অ্যাটেনশনটা ধরে রাখতে। বাচ্চার অ্যাটেনশন তো এটা আমার মতো বা আমার বয়সী এইগুলো ছেলে না, যে ওদের থাকে না ততটা, অনেকটা কম থাকে, ম্যাচুরিটিটা কম থাকে। তো ওই সময়ে বয়সন্ধিকালে অটোমেটিক আমরা সবাই জানি যে একটা অনেকটা ঝুঁকি নেওয়ার প্রবৃত্তি থাকে, একটা বাইরে ঘোরাঘুরি বা খেলাধুলা বা ফাস্টফুড খাওয়া, একটা লিমিটে কিছু থাকার তো করা যেতেই পারে, কিন্তু সবকটাই যখন বন্ধ হয়ে যায় তখন অবসাদগ্রস্ততা আসা খুব স্বাভাবিক। তো এটা তো বাচ্চাদের মধ্যে আমরা দেখতেই পাচ্ছি এবং পরীক্ষা বাতিল হওয়াতে অনেক বেশি ডিপ্রেশন সৃষ্টি হচ্ছে। তো তার জন্য আমি স্টুডেন্টদের বলতে চাইবো যে এটা খালি তোমার একার জন্য নয়, এটা পুরো দেশে বা পুরো রাজ্যে সবার জন্যই হচ্ছে। তো সবার জন্য যখন একটা জায়গায় একই অবস্থা হচ্ছে, তার জন্য বেশি মন খারাপ করার কিছু নেই। সাথে সাথে এই মহামারী থেকে আমরা সবাই কাটিয়ে উঠবো, আমার রাজ্য কাটিয়ে উঠবে, আমার দেশ কাটিয়ে উঠবে, এটা আমি বিশ্বাস করি, আপনি আপনারাও বিশ্বাস করেন। সবাই মিলে বিশ্বাস, যখন পজিটিভ ভাইব্রেশন যখন আমরা দেবো সবার প্রতি, এই মহামারী আমরা সবাই কাটিয়ে উঠবো, তখন আবার সময় আগের মতোই হয়ে যাবে, বেশি দিন লাগবে না। আমরা দেখতে পাচ্ছি কি পরিমাণ ভ্যাকসিনেশন চলছে, স্পেশালি বিশেষত আমাদের রাজ্যে যে এই
45+ ভ্যাকসিনেশনে আমাদের রাজ্য শীর্ষে আছে। আমি খুবই গর্বিত তার জন্য। তো এই জিনিসটা আশা করি ডিসেম্বরের মধ্যে যে বিশেষজ্ঞরা যে আন্দাজ করছেন ডিসেম্বর অব্দি যখন অনেকটা ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে যাবে, আশা করি এই থার্ড ওয়েভের যে অবস্থাটাও অনেকটা কম হবে এবং আর কোনো ওয়েভ বা আর কোনো খারাপ অবস্থা আসবে না। এটা আমরা 1-1.5 বছরের মধ্যে পুরোপুরি কাটিয়ে উঠতে পারবো। তখন আবার স্টুডেন্টদের অবস্থা আগের মতোই হবে। তো এই সময়টা কাটিয়ে নেওয়াটা বা যদি কোনো কাউন্সেলিং এর প্রয়োজন হয়, সেটা আমাদের যে এরিয়া রয়েছে, আমাদের হসপিটাল রয়েছে, মডার্ন সাইকিয়াট্রিক হসপিটাল নরসিংগড়, ওখানে ডিস্ট্রিক্ট কাউন্সেলিং সেন্টার রয়েছে। এডিএমসি জিবি হাসপাতালে একজন কাউন্সিলর রয়েছেন, ওই জায়গাতে একজন সাইকোলজিস্ট রয়েছেন, ওনার সাথে কথা বলা যেতে পারে। কিংবা আমাদের সুইসাইড হেল্পলাইন রয়েছে একটা, ওই হেল্পলাইনের মধ্যে ফোন করে যে কথা বলা যেতে পারে, যে ওটাকে আমরা যে খালি সুইসাইডের হেল্পলাইন না, মানে সাইকো সোশ্যাল হেল্পলাইনের মতো আমরা ইউজ করি, এটার মধ্যে কল করা যেতে পারে। নিমহান্সের একটা সাইকো সোশ্যাল হেল্পলাইন আছে, যেটা আমাদের রাজ্যকে আমরা লিঙ্ক করিয়ে দিয়েছি। ওই নিমহান্স ব্যাঙ্গালোরের হেল্পলাইনে যদি ফোন করে, অটোমেটিক ফোনটা ডাইভার্ট হয়ে আমাদের সাইকোলজিস্টের কাছে ফোন চলে যাবে। তো সেটাও করা যেতে পারে, ঘরে বসে একটা ফোন করা যেতে পারে। সেটার যে ফেসিলিটি নিলেও আমি মনে করি অনেকটা যে ডিপ্রেশন কাটিয়ে বা অ্যাংজাইটিটা কাটিয়ে ওঠা যেতেই পারে। আরেকটা বছর প্রথম ঢেউয়ে তো আমরা দেখেছি যে শহরের মধ্যেই সেটা স্প্রেড হয়েছে, কিন্তু আমরা সেকেন্ড ওয়েভ যেটা দ্বিতীয় ঢেউয়ে গ্রাম এবং শহর মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। কোভিডের যে এই প্যান্ডামিকের পর মেন্টাল হেলথে আলটিমেটলি কি প্রভাব পড়বে এবং সেটাকে রক্ষা করা বা টেকেল করা কিভাবে যাবে? হ্যাঁ, সেটা খুবই, আমরা প্রথমেই বলেছি যে প্রথম ওয়েভে যতটা না আক্রান্ত হয়েছিল, আমরা দেখতে পেয়েছি হাইয়েস্ট 96,000 অব্দি আমরা দেশে আক্রান্ত হয়েছিল, কিন্তু সেটা 4 লাখ, 4.25 লাখ, 4.5 লাখ অব্দি কিন্তু এবার আক্রান্ত হয়ে গেছে একদিনে। তো সেটা কিন্তু খুবই আমরা দেখতে পেয়েছি, যেটা বললেন যে খালি শহর বা এই যে খুব জনঘনত্ব বেশি ওয়ালা জায়গাতে নয়, অনেক গ্রামেও কিন্তু এটা ছড়িয়ে গেছে। তো আমি সবসময় বলেছি যতটা বেশি ছড়াবে, যতটা বেশি জায়গায় পৌঁছাবে, যে ডিপ্রেশন বা অ্যাংজাইটি, এই যে একটা এই মহামারীর পরে যে অ্যাংজাইটি বা যে অবসাদের মহামারী আসবে, ওটা কিন্তু সব জায়গায় ছড়িয়ে পড়বে। এটা গ্রামেও ছড়িয়ে পড়বে, জেলা ভিত্তিক লেভেলেও ছড়িয়ে পড়বে। তো তার জন্য আমাদের সব জায়গাতে, আমাদের রাজ্যের কথা আমি বলবো সবার প্রথমে, মোটামুটি সব জেলাতে কিন্তু আমাদের সাইকিয়াট্রিস্ট রয়েছেন। আর একটা কি দুটো জেলা বাদ দিয়ে বাকি সবখানে সাইকোলজিস্ট রয়েছেন, ওই সাইকিয়াট্রিস্ট রয়েছেন। অ্যাডোলেসেন্টদের জন্য কাউন্সিলর রয়েছেন আমার ন্যাশনাল জাতীয় স্বাস্থ্য মিশনের তরফ থেকে, অন্তত পুরো 17 জন অ্যাডোলেসেন্ট কাউন্সিলর পুরো স্টেটে ছড়িয়ে রয়েছেন। তাদের কাছে কিন্তু কোন রকম এই অবসাদগ্রস্ততা থাকলে, ডিপ্রেশন থাকলে তাদের কাছে যাওয়া যেতে পারে, ফোনে কন্ট্যাক্ট করা যেতে পারে। এবং ডিপ্রেশন বা অ্যাংজাইটি তাদের যে সিমটম গুলো আছে, এই সিমটম গুলো যদি পাওয়া যায়, সাথে সাথে যাতে ঘরে বসে না থেকে চিকিৎসার জন্য এগিয়ে আসা যায়, এটা একটা কাউন্সিলিং এর মাধ্যমে হোক বা খুব গুরুতর অবস্থায় চিকিৎসার মাধ্যমে হোক, সাইকিয়াট্রিস্টদের কাছে আসা হোক, সেটা কিন্তু দুটোই করা খুবই দরকার। এবং মানুষকে দরকার, সমাজকে দরকার যে প্রোৎসাহিত করা এসব চিকিৎসার জন্য, এগিয়ে আসার জন্য প্রোৎসাহিত করা, বাড়িতে বসে না থাকে, কোন রকম কুসংস্কার না রেখে ভেঙে, স্টিগমা ভেঙে এগিয়ে আসা যে মনোরোগ বিশেষজ্ঞদের কাছে চিকিৎসার জন্য, এই জিনিসটা খুব দরকার চিকিৎসার জন্য। এই জিনিসটা না করলে কিন্তু আমরা সবসময় আগের মতোই পিছিয়ে থাকবো এবং মানুষ ভুগতে থাকবে, বুঝতে পারবে না কিসের জন্য অসুবিধা হচ্ছে। তো এটা করলে আমি আশা করি অবশ্যই গ্রাম হোক কি শহর হোক, জেলা হোক কি সদর হোক, আমরা অবশ্যই কিন্তু এই জায়গাটা কাটিয়ে উঠতে পারবো। একটা বছর এই যে একটা এত বড় এটা তো একটা ডিস্ট্রাকটিভ ওয়েভের যে শেষে তো ইকোনমিক ক্রাইসিস একেবারেই অবধারিত, আমরা বুঝতে পারছি। তো এর পরে যারা হাইপার টেনশনের রোগী, যারা খুব বেশি বেশি করে ভাবেন, তাদের ক্ষেত্রে কতটা মারাত্মক? নিশ্চয়ই ইকোনমিক যে রিসেশন, এই এমন একটা মহামারীর পরে খুবই সবার উপরে প্রভাবটা পড়বে, সবার উপরে পড়বে। এই জিনিসটা চাকরির ক্ষেত্রে হোক বা ছাঁটাইয়ের ক্ষেত্রে হোক, স্পেশালি প্রাইভেট সেক্টরে আমরা দেখতে পাচ্ছি যে অনেক জায়গায় ছাঁটাই হচ্ছে, অনেক সোশ্যাল মিডিয়া পোস্ট বা খবরে দেখতে পাচ্ছি। তো তার জন্য কিন্তু মনে রাখতে হবে যারা অলরেডি অ্যাংজাইটিতে ভুগছেন, তাদের এই যে একটা বেকারত্ব বা এই যে একটা ইকোনমিক রিসেশন বা একটা ব্যবসায় চলছিল, এই ব্যবসাটা অনেকটা বেশি এখন মার খেয়েছে বা অনেকটা বেশি লসে চলছে, তাতে কিন্তু অনেকটা এই যে ডিপ্রেশন আসা বা খুবই স্বাভাবিক, এটা তো আটকানোর কোনো উপায় নেই। তো যদি এরকম কিছু হয়, সেই আমি একই কথা একই জায়গায় বলতে পারবো, চিকিৎসার জন্য এগিয়ে আসা, ঘরে বসে না থাকা। আত্মহত্যার চিন্তা হচ্ছে,
আত্মহত্যার হেল্পলাইন রয়েছে, আমাদের হেল্পলাইনে ফোন করা যায়, আমার এমন অবস্থা হচ্ছে, কি করবো? থাকুক না একটা মানুষ, আগরতলা হলে তো কোনো ব্যাপার না, সদর হলে কোনো অসুবিধা নেই। কোনো একটা মানুষ কলমুখ থেকে ফোন করছে, কোনো একটা মানুষ সাবরুম থেকে ফোন করছে, ধর্মনগর থেকে ফোন করছে, বা অনেক বেশি রিমোট এরিয়া থেকে, অনেক ধলাই জেলা থেকে ফোন করছে। কিন্তু আমরা অ্যাটলিস্ট বলতে পারবো আপনার কাছে একজন সাইকিয়াট্রিস্ট রয়েছেন, এই আপনার জেলায় সাইকিয়াট্রিস্ট রয়েছেন, আপনি ওইখানে যান, ওইখানে গেলে চিকিৎসা হবে। তো এই জিনিসটা একটু করা, চিকিৎসার জন্য এগিয়ে আসা। চিকিৎসার জন্য এগিয়ে না এলে কিন্তু অনেকটা কমপ্লিকেট হয়ে যায়, এবং ধীরে ধীরে দেখা যায় যে অনেকটা এমন অবস্থা হয়ে যাবে যখন ইকোনমি আবার গ্রো করবে, ও কিন্তু নিজের ব্যবসা গ্রো করতে পারবে না। পেশেন্ট হয়তো নিজে বুঝতে পারছেন না তিনি এই প্রবলেমগুলিতে অ্যাটাক হচ্ছেন, তখন কি আশেপাশের যে পরিজনেরা আছেন ওনারাও এই ব্যাপারে হেল্প নিতে পারেন আপনাদের? অবশ্যই অবশ্যই হেল্প নিতে পারেন। আমরা তো অনেক সময় আমরা দেখতে পাই যে পেশেন্ট নিজে আসতে চাইছে না, পেশেন্টের যে আত্মীয় পরিজনরা বা কেয়ার গিভাররা আমাদের কাছে কথা বলতে আসছেন যে স্যার এখন কি করব, বা ফোন করছেন আমাদের যে নাম্বারে ফোন করছেন, কি করবো স্যার এখন। যে এই অবস্থা যদি থাকে, আপনি একবারের জন্য আমাদের কাছে আসুন। আমরা কিন্তু দেখতে পেয়েছি 10টা পেশেন্ট, ধরুন 10টা পেশেন্ট আসতে চাইছেন আমাদের কাছে, যদি 10টার মধ্যে 10টা পেশেন্টকে আমাদের কাছে একবার আনা যায়, নেক্সট টাইম কিন্তু 10-এর মধ্যে 9জনই বারবার আমাদের কাছে আসে। কারণ তারা বুঝতে পারবে যে দেয়ার ইজ সামওয়ান ফর মানে কেয়ারিং দেম। এটা একজন আছে আমার কাছে, কেউ আমার কেয়ার করবে, আমার অবস্থা কেউ বুঝতে পারছে, আমার যে সিমটম গুলো সত্যিই কেউ গুরুত্ব দিচ্ছে, এবং এটা চিকিৎসা করার পরে আমি সত্যিই ভালো হচ্ছি। তো নিয়ে আসাটা খুব দরকার। পেশেন্ট নিজে আসতে না চাইলেও আপনি যেটা বললেন একদমই কাজ সঠিক। আত্মীয় পরিজনরাও যাতে প্রোৎসাহিত করে পেশেন্টকে একবার অ্যাটলিস্ট নিয়ে আসে, তাতে কিন্তু পেশেন্ট অটোমেটিক, যে রোগী যে আছেন, যা ভুগছেন, অটোমেটিক উৎসাহিত হয়ে যান দ্বিতীয়বার আসার জন্য। স্যার, একেবারে শেষ প্রশ্ন আপনার কাছে, যেটা গ্লোবাল ভ্যাকসিনেশনের মাধ্যমেই তো এই রোগটাকে দূর করা সম্ভব, কিন্তু আমরা এখনো দেখছি অনেকেই ভ্যাকসিনেশনের ব্যাপারে অনেকটাই অনীহা প্রকাশ করছেন, খুব কম সংখ্যক হয়তো বা করছেন, কিন্তু অন্যদিকে আবার আমরা দেখি যে ওভার দ্য কাউন্টার বা উইদাউট প্রেসক্রিপশন মেডিসিন খেয়ে নিচ্ছেন। এটাও কি এক ধরনের মানসিক ব্যাধি বলবো, এবং এটা কতটা ক্ষতিকারক? হ্যাঁ, ভীষণ রকম। দ্বিতীয়টা তো অবশ্যই ক্ষতিকারক, যে ওভার দ্য কাউন্টার ওষুধ কিনে যেভাবে মানে একই রকম ওষুধ, কারণ রোগ যখন এক, ওষুধ তো কাছাকাছি হবে, অন্যরকম চেঞ্জ হবে না। তো তার জন্য ওষুধটা কিছু 4-5টা ওষুধ মুখস্থ করে দোকান থেকে কিনে নিয়ে এলাম, খেতে থাকলাম, কিন্তু কোনো সুপারভিশন থাকলো না। এটা কিন্তু খুব খারাপ হতে পারে। আমরা দেখেছি অ্যান্টিবায়োটিক যেটা সবসময় আমরা শুনতে পাচ্ছি, ধরুন যে কোনো একটা অ্যান্টিবায়োটিক রেগুলার আমরা কোভিড পেশেন্টকে দিচ্ছি, এমন অবস্থা থাকতে পারে, এমন রোগ থাকতে পারে আগে থেকে, যেখানে ওই অ্যান্টিবায়োটিকটা সঠিকভাবে দেওয়া যায় না। হয়তো বা অন্য অ্যান্টিবায়োটিক চেঞ্জ করতে হবে, হয়তো বা অন্য কোনো ওষুধ চেঞ্জ করতে হবে। যে আমরা দেখতে পাচ্ছি স্টেরয়েড ওষুধ আমরা খুবই অ্যাডভোকেট করা হচ্ছে, যেটা খুবই লাইফ সেভিং ওষুধ বা এরকম। অবশ্যই সেটা লাইফ সেভিং, কোনো অসুবিধার কিছু নেই, কিন্তু যার পেশেন্টের খুব মাইল্ড সিমটম বা কোনো অসুবিধা যে খুব একটা কিছু নেই, খালি ধরা পড়েছে পজিটিভ, তার মধ্যে ডায়াবেটিক পেশেন্টকে শুধু বেশি ডোজে স্টেরয়েড দিয়ে দিল কোনো রকম যে ডাক্তারের পরামর্শ ছাড়া, তাতে দেখা গেল ডায়াবেটিসটা কমপ্লিকেট হয়ে গেল। তো এই জিনিসটা কিন্তু খুব মাথায় রাখতে হবে। এটা মেডিসিন বিশেষজ্ঞরা আমার থেকে অনেক ভালো অলরেডি বলেছেন বা বলে থাকেন, সবসময় ওরা বলছেন, চেষ্টা করছেন, লেখালেখি করছেন। তো সেই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে কিছুতেই যাতে ডাক্তারের পরামর্শ ছাড়া না খাওয়া, পরামর্শ নিয়েই খাওয়া। এটাও একটা অনেকটা মানে অ্যাংজাইটির থেকেই হচ্ছে। দ্বিতীয়ত আসছি ভ্যাকসিন। ভ্যাকসিন তো মানে ভ্যাকসিনেশনের মাধ্যমেই তো একমাত্র এই মহামারী থেকে নিরাময় সম্ভব। একটা পার্সেন্টেজ অব্দি যখন ভ্যাকসিনেশন হয়ে যাবে, তখন হার্ড ইমিউনিটি, পুরো ইমিউনিটি ডেভেলপ যখন হয়ে যাবে, তখনই ছড়াবে কম, আর কোন রকম ওয়েভ আর আসবে না এরকম অবস্থায়। তো এই জিনিসটা আমরা সবাই জানি, কিন্তু ভ্যাকসিনেশনে যখন মানুষের মধ্যে যারা খুব স্পেশালি গ্রামে যারা আছেন, তারা বুঝতে পারছেন না যে ভ্যাকসিনেশনে কেউ ভয় আছে যে ভ্যাকসিনেশন নিয়ে কিছু হয় কিনা, বা ভ্যাকসিনেশন নিয়ে মরে যাবো কিনা, এরকম একটা অবস্থা। তো তাতে কিন্তু দেখা গেছে যে আমাদের কি দায়িত্ব, আমাদেরই প্রশাসনের, আমাদের, আপনাদের সংবাদ মাধ্যম, আমরা সবাই মিলে যতটা পারি চেষ্টা করছি অলরেডি, যে ভ্যাকসিনেশনে কোনো অসুবিধা নেই, ভ্যাকসিনেশন থেকে কোনো অসুবিধা কোনোদিন হয় না। যারা আপনারা এলিজিবল ভ্যাকসিনেশন নিতে, তারা অবশ্যই ভ্যাকসিন নিতে এগিয়ে আসুন। তাতেই সম্ভব যে আপনার গ্রাম, আপনার শহর, রাজ্য এবং দেশ এই মহামারী থেকে বাঁচানো। ভ্যাকসিনেশন ছাড়া কোনো উপায় নেই। এই জিনিসটা সবসময় রাখতে হবে। তবে আমি মনে করি গতবার চেয়েও কিন্তু এখন কিন্তু ভ্যাকসিনেশনের প্রতি আগ্রহ অনেক বেড়ে গেছে, অনেকটা বেশি। মানে যখনই ভ্যাকসিনেশন হচ্ছে, লাইন দিয়ে মানুষ ভ্যাকসিনেশন নিচ্ছেন, এটা বেড়ে গেছে, এবং যারা না নেওয়ার অনীহার প্রকাশটা কিন্তু অনেকটাই কম।
কম। এবার আমরা দেখতে পাচ্ছি অনেকটাই কম। আর সরকার অনেক চেষ্টা করছেন যে বিভিন্ন সংবাদ মাধ্যমের মধ্যে যাতে প্রচারিত করা যে ভ্যাকসিনটা নিয়ে আসা, এগুলি তো একটা পজিটিভ নিউজ। যে করোনা ভাইরাসে মারা গেছে, অক্সিজেন পাচ্ছে না, এগুলি না দেখে আমরা যদি এই নিউজগুলো দেখি তাতে অনেকটা বেশি আরো প্রোৎসাহিত হবো যে এই মহামারী রুখতে। তো এটা খুব দরকার। অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান তথ্য এবং মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য হেডলাইন্স ত্রিপুরার পক্ষ থেকে আবারও অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে।